গত পার্টে আমরা দেখেছিলাম সোফিয়া কর্জে ডুবে যাওয়া এক রাজপরিবারের সাথে বিজনেস ডিল করতে এসে মহারাজারই প্রেমে পড়ে যায়, কিন্তু হঠাৎ একদিন মহারাজার এক্স ফিরে আসে আর তখনই তো তাদের সম্পর্কে চিড় ধরে। তার উপর তার বিজনেসের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। এই অবস্থায় সোফিয়া কি করবে, কিভাবে তার বিজনেস সামলাবে আর কিভাবেই বা তার সম্পর্ক ঠিক করবে? সোফিয়ার এই লাভ স্টোরির শেষটা কি হতে চলেছে, চলুন সেটাই দেখে আসা যাক। এরপরে আমাদেরকে সোফিয়াকে দেখানো হয় সে তার ছোটবেলার কিছু কথা মনে করতে থাকে। সেখানে আমরা দেখি যে সোফিয়া ছোট থাকতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়তো সেই অ্যাক্সিডেন্টেই তার মা বাবা মারা গেছে, যার জন্য সোফিয়া অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায়। সে তো খাবারও খেতে চায় না, আর তখনই তার নানা নানি এসে তাকে তাদের সাথে করে নিয়ে যায়। তো এই সব কথা মনে করে সোফিয়ার খুবই অদ্ভুত লাগতে থাকে। তখনই দেখানো হয় সে তার ইনভেস্টর জুবিনের অফিসে ছিল। জুবিন তখন সোফিয়াকে বলতে থাকে যে তাদের আগের দিনের বলরুমের প্রজেক্টটিও ফেল হয়ে গেছে, কারণ সেখানে আভিরাজের এক্স গার্লফ্রেন্ড আয়েশা আসায় আভিরাজ সেখান থেকে চলে গিয়েছিল। আর এখন মিডিয়াতে এটা নিয়েই শুধু কথা হচ্ছে। এমন চলতে থাকলে তো জুবিন সহ তাদের অন্যান্য ইনভেস্টর আর এই প্রজেক্টে টাকা ইনভেস্ট করতে চাইবে না। সোফিয়া তখন তাদেরকে বলে যে এই সবকিছুর দায়ভার সে নিচ্ছে আর সে সবকিছু আবারও ঠিক করে দেওয়ার জন্য কাজ করবে। যদি সে ঠিক করতে না পারে তাহলে সে তার সিইও পজিশন থেকেই সরে যাবে। তো এরপরই সে সেখান থেকে বের হয়ে আভিরাজকে মেসেজ দিতে থাকে, কিন্তু আভিরাজ তো তার কোনো মেসেজের রিপ্লাই দেয় না। আভিরাজ তখন ছিল আলসিপুরে। আলসিপুর হলো আয়েশার রাজ্য। তো আভিরাজ রিপ্লাই না করলে সোফিয়া নিকিকে কল করে আর তাকে বলে যে তারা এখন আলসিপুরে যাবে আর তার কাছে তাদের লঞ্চ আবারও ঠিকঠাকভাবে এক্সিকিউট করার একটা প্ল্যানও রয়েছে। তখনই আমাদেরকে আভিরাজকে দেখানো হয় সে আলসিপুরে গিয়ে আয়েশার সাথে ফ্লার্ট করতে থাকে আর সুইমিংও করতে থাকে। তখনই সেখানে এন্ট্রি হয় সোফিয়ার। সোফিয়াকে সেখানে আয়েশার বেস্ট ফ্রেন্ড আর আরেকজন রয়্যাল প্রিন্স সালাদ ইনভাইট করেছিল, কারণ তাদের বলরুমে দেখা হয়েছিল। কিন্তু আভিরাজ সেখানে সোফিয়াকে দেখে খুবই অবাক হয়ে যায় আর আয়েশাকে বলতে থাকে যে সোফিয়া এখানে কি করছে। আয়েশা তাকে জানায় যে সালাদ তাকে এখানে ইনভাইট করেছে। সালাদ তখন সোফিয়াকে ওয়েলকাম জানায় আর তাকে বলতে থাকে যে তাকে সে আলসিপুরের সৌন্দর্য দেখাবে, তাই সে যেন কিছুদিনের জন্য এখানে থাকে। সোফিয়া তো তার কথায় রাজি হয়ে যায়। তখনই নিকি তাকে সাইডে টেনে আনে আর তাকে বলে যে সে এখানে কেন থাকতে চাচ্ছে, আর তাছাড়া এখানে আভিরাজ আছে জানলে তো সে কখনোই আসতো না। তখন সোফিয়া তাকে বলে যে আভিরাজ আছে এর জন্য সে এখানে এসেছে, কারণ তাদের প্রজেক্ট লঞ্চ করার জন্য আভিরাজকে লাগবে, না হলে জুবিন তাদের কোম্পানি নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই তাদেরকে এখানে থাকতে হবে আর আভিরাজকে কোনোভাবে তাদের সাথে নিয়ে যেতে হবে। নিকি তখন তাকে বলে যে তো সোফিয়ার এভাবে আভিরাজ এবং আয়েশাকে একসাথে দেখতে সমস্যা হবে না? সোফিয়া বলে না, তার কোনো সমস্যা নেই। তখনই সেখানে সালার আসে এবং সোফিয়াকে তার সাথে করে নিয়ে যেতে চায়। এরপরই আমরা দেখতে পাই নিকি জিনিকে মেসেজ করে আর বলে যে বলের পর আর তার সাথে দেখা হলো না। তখন জিনি তাকে রিপ্লাই করে জানায় যে তার জ্বর হয়েছে, ঠিক হয়ে গেলে তারা আবারও দেখা করবে। এরপরই দেখানো হয় আভিরাজ সোফিয়া এবং সালারকে একসাথে কাছাকাছি দেখে খুব একটা ভালো ফিল করে না। তখনই আয়েশা তাকে বলতে থাকে যে তার মনে হয় সালার সোফিয়ার প্রতি ইন্টারেস্টেড। তখনই আভিরাজ বলে যে সে সালারের ব্যাপারে জানে না, কিন্তু সোফিয়া সালারের মতো কাউকে পছন্দ করবে না। সোফিয়ার টেস্ট এর থেকে বেটার। তো তার এই কথা শুনে আয়েশা কিছুটা জেলাস ফিল করতে থাকে, এজন্য সে তার কথাই পাল্টে দেয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দিগ্বিজয়কে দেখানো হয় সে মোরপুরের সেই কুকিং কম্পিটিশনের জন্য অডিশন দিতে যায়, আর এটা করতে সে ছদ্মবেশে গিয়েছিল। তার সাথে ছিল গিরিধার, সেই একমাত্র তার সিক্রেটের ব্যাপারে জানতো। তো সেখানে গিয়ে দিগ্বিজয় অর্থাৎ দিগি গিরিধারকে বলতে থাকে যে সে তাদের সেই শেফকে রং প্রমাণ করবে এবং এই কম্পিটিশনে জিতে দেখাবে। এটা বলেই সে লাইন ক্রস করে সামনে যেতে থাকে। তখন লাইনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে তাকে বলতে থাকে যে সে এভাবে লাইন ভেঙে কোথায় যাচ্ছে। দিগি তখন তাকে কিচ্ছু না বলে লাইনের শেষে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপরই দেখানো হয় তাদের কম্পিটিশন শুরু হয়ে যায়, কিন্তু দিগি তো অনেক বেশি স্লো ছিল। সে ধীরে ধীরে তার কাজ করতে থাকে, কিন্তু সেই লাইনের মেয়েটি অনেক ফাস্ট করছিল। তার নাম হলো মিত্তাল। এরপর আবারও আভিরাজকে দেখানো হয়। সোফিয়া তখন আভিরাজের কাছে যায় আর তাকে প্রথমে হাই জানায়, কিন্তু আভিরাজ তো তাকে ইগনোর করে। এরপর দেখানো হয় আলসিপুরে জিনিও এসেছে। তাছাড়া সে তখন সালারের চাচাতো ভাইয়ের সাথে করে মহলে ঘুরছিল। এটা দেখে নিকি জিনির কাছে জিজ্ঞেস করে যে তার ফিভার ঠিক হয়ে গেছে। জিনি তখন হঠাৎ করে কাশি দেওয়ার অ্যাক্টিং করতে থাকে
আর নিকিকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। নিকি তো এর কারণই বুঝতে পারে না, তাই সে না পারতে সালারের সাথে করে মহল ঘুরে দেখার জন্য যায়। এদিকে সোফিয়া তো সেখান থেকে আবারও আভিরাজের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আভিরাজ তো আবারও তাকে ইগনোর করে আর আয়েশার সাথে মজা করতে থাকে। পরবর্তীতে আমরা রানী সাহেবাকে দেখি, সেও আলসিপুরে এসেছিল আর সেখানকার রাজা ধন্দি অর্থাৎ আয়েশার বাবার সাথে সে দেখাও করে এবং তার কাছে সে বলরুমে আভিরাজের মিডিয়ার সামনে ওভার রিয়াক্ট করার জন্য সরি বলে। কিন্তু তার কাছে এটা খুবই অদ্ভুত লাগতে থাকে যে আভিরাজ তখন এমন করলো, কিন্তু তারপরও এখন আয়েশার সাথে এখানে এসে মজা করছে আর দুজনই এমন ভান করছে যেন তাদের মধ্যে কোনো সমস্যাই হয়নি। তখনই রাজা ধন্দি তাকে বলতে থাকে যে তাহলে তো তাদের ছেলে মেয়ের থেকে কিছু শিখে এই গেম খেলা উচিত। তো সে এখানে কি বোঝাতে চেয়েছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরই দেখানো হয় সোফিয়াকে, সে আভিরাজের সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু আভিরাজ তো তাকে একদমই পাত্তা দেয় না। তখনই সোফিয়া ডিগিকে কল করতে থাকে, কিন্তু সে তো কম্পিটিশনে ছিল, তাই তাকে কলে না পেয়ে সে তাকে মেসেজ করে বলে যে সে যেন তাকে ফ্রি হয়ে কল ব্যাক করে, কারণ তার হেল্প সোফিয়ার প্রয়োজন। এরপরই সোফিয়া কুনালকে কল করে, কিন্তু কুনালও তার কল রিসিভ করে না। আর তখন দেখানো হয় কুনাল তো সোফিয়ার রাইভালের সাথে দেখা করতে গিয়েছিল আর ইচ্ছে করেই সে সোফিয়ার কল ইগনোর করছিল। সেদিনের ঝামেলার পর থেকে তার সবকিছুই যেন চেঞ্জ হয়ে গেছে। তো এরপরই দেখা যায় সোফিয়া সেই কম্পিটিটর সামিরা কুনালকে বলতে থাকে যে সে যেন আর সোফিয়ার সাথে না থাকে, সে নিজে সিইও হয়ে যাক। সে এখন কুনালকে ইনভেস্টর এবং ফান্ডের ব্যবস্থা করে দিবে। কুনাল তখন তার কথা অনেক মন দিয়ে শুনতে থাকে আর এমন মনে হতে থাকে যে সেও সোফিয়ার সাথে পার্টনারশিপ ছেড়ে দিয়ে নিজে সিইও হয়ে কাজ শুরু করতে চাচ্ছে। এরপর আমারও আমাদেরকে ডিগিকে দেখানো হয়, তাদের সবার রান্নার সময় শেষ হয় আর তখন সেখানে গেস্ট জাজ হয়ে আসে তাদের মহলে আসা সেই মাস্টার শেফ ক্যালিংটন। তো সে এসে মিত্তালের খাবার টেস্ট করে এবং তাকে পরের রাউন্ডের জন্য সিলেক্ট করে নেয়। এরপরই ডিগির টার্ন আসে, তখন ডিগি তো বেশ ভয় পেতে থাকে যে ক্যারিংটন তাকে আবার চিনে না ফেলে, কিন্তু সে তাকে চিনতে পারে না আর সে ডিগির খাবার টেস্ট করে তাকেও পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট করে নেয়। ডিগি তো তখন অনেক বেশি খুশি ছিল। এরপর আবারও রানী সাহেবা এবং রাজা ধন্দিকে দেখানো হয়। রাজা ধন্দি রানী সাহেবাকে বলতে থাকে যে সে চাচ্ছে আভিরাজ এবং তার মেয়ের বিয়ে দিতে, আর তারপর তারা দুই রাজ্য মিলে যদি তাদের ধন্দি হসপিটালিটি কোম্পানি চালায় তাহলে সেটি সাকসেসফুল হবেই হবে, কারণ মোরপুর রাজ্য কেউ না চিনলেও সবাই আভিরাজকে চেনে আর তার মেয়েও ফেমাস। তো দুজন এক হয়ে গেলে তাদের বিজনেসের উন্নতি হবে আর তখন মোরপুর রাজ্যের দেনাও শোধ হয়ে যাবে। সেই সময় রানী সাহেবা তাকে বলতে থাকে যে তারা একটু বেশিই স্বপ্ন দেখছে আর আভিরাজ এবং আয়েশা বিয়ে করবে কিনা তাও তো তারা জানে না। তখনই রাজা ধন্দি তাকে বলে যে অনেক হয়েছে ছেলে মেয়েদের কথা, এখন রানী সাহেবা তাকে বলুক যে সে কি চায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়, আমরা আবারও সোফিয়াকে দেখতে পাই। সে আভিরাজকে লবিতে একা পেয়ে তাকে বলতে থাকে যে সে তার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে চায়। তখন আভিরাজি তাকে বলতে থাকে যে বলরুমে সে ওভার রিয়াক্ট করে ফেলেছিল, তাই সে আর ওটা নিয়ে ভাবছে না। সোফিয়া তো এটা জেনে খুশি হয় আর আভিরাজকে বলে যে তাহলে সে এখন তাদের প্রজেক্ট লঞ্চ করা নিয়ে কথা বলতে চায়। লঞ্চের জন্য আভিরাজকেও সেখানে উপস্থিত থাকতে হবে, কিন্তু আভিরাজ বলে যে না, সে এটা করতে পারবে না, কারণ সে আর সোফিয়াকে ট্রাস্ট করে না। এই বলেই সে আয়েশার সাথে সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই একটা পার্টিতে দেখা করে, সেই পার্টিটা হলো সালারের। তো তখনই সেখানে সোফিয়া সালারের সাথে এবং আভিরাজ আয়েশার সাথে ডান্স করতে থাকে। এর জন্য তখন সোফিয়া এবং আভিরাজ দুজনই জেলাস ফিল করছিল। অন্যদিকে নিকিকে দেখানো হয়, সে তো জিনিকে তার সামনে একটা ছেলেকে কিস করতে দেখে অনেক বেশি রেগে যায়। তখনই নিকি তার কাছে গিয়ে তাকে সরি বলতে থাকে, কারণ সে তার এই নতুন সত্তাকে এখনো মেনে নিতে পারছিল না। তখনই নিকি জিনিকে কিস করে। জিনি তখন বুঝতে পারে যে আসলেই নিকিকে সে ভালোবাসে। এরপরই দেখানো হয় যে পার্টিতে আয়েশা অনেক বেশি ড্রাঙ্ক হয়ে পড়ে, এর জন্য আভিরাজ তাকে তার রুমে নিয়ে আসে আর এইদিকে সালার সোফিয়াকে তার রুমে সময় কাটানোর জন্য ডাকতে থাকে। এরপরই ডিগিকে দেখানো হয়, সে কম্পিটিশনের পরবর্তী রাউন্ডে যেতে পারায় গিরিধার তো তাকে কংগ্রেচুলেট করে। তখনই ডিগি তাকে বলে যে সে আজ তার সাথে গিয়েছিল, তাই এর শুকরিয়া হিসেবে সে একদিন তার বাসায় গিয়ে তার পরিবারের সবার জন্য কিছু একটা রান্না করে খাওয়াবে। গিরিধার তাকে বলে যে তার পরিবার বলতে তো শুধু তারাই আছে। ডিগি তো এটা শুনে বলে যে তারও আসলে গিরিধারকেই তার পরিবার বলে মনে হয়। যাক, এরপরই আমরা আয়েশাকে দেখি, সে তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই শুধু বমিই করতে থাকে, অর্থাৎ তার আর আভিরাজের মধ্যে কোনো ইন্টিমেসিই হয় না। এদিকে সোফিয়া আর সালারের মধ্যেও এমন কিছুই হয় না।
তারা শুধুই মজা করতে থাকে। কিন্তু তখন সালার সোফিয়াকে কিছু কথা বলে। সে তাকে মোরপুরে প্রজেক্ট না করে তার রাজ্যে করতে বলে, কারণ আয়েশা এবং আভিরাজের বিয়ের কথা চলছে। রাজা ধন্দি এই বিয়েটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। এর মাধ্যমে দুই রাজ্য একত্রে মিলে ধন্দি হসপিটালিটির বিজনেস চালাতে পারবে। তখন নিশ্চয়ই আভিরাজ সোফিয়াদের প্রজেক্টে ইন্টারেস্টেড থাকবে না। এটা শুনেই তো তখন সোফিয়া চিন্তায় পড়ে যায়। এরপর আবারও আভিরাজকে দেখানো হয়। সে আয়েশাকে তার বেডে শুইয়ে দেয়। তখন আয়েশা তাকে সেখানে কিছুক্ষণ থাকতে বলে। এরপর সে বলতে থাকে যে সোফিয়া তো তার ইনভিটেশন ক্যান্সেল করে দিয়েছিল। যদি আভিরাজের মা অর্থাৎ রানী সাহেবা তাদেরকে পার্সোনালি ইনভাইট না করতো, তাহলে তো তাদের আবারও এভাবে দেখা হতো না, আর তারা এত কাছাকাছিও আসতে পারতো না। আভিরাজ তো এটা শুনে খুবই অবাক হয়, কারণ সে তো মনে করেছিল যে আয়েশাকে সোফিয়া ইনভাইট করেছে, আর এর জন্যই সে সোফিয়ার উপর খুব রেগে গিয়েছিল আর তাকে ইগনোর করছিল। তখনই সোফিয়াকে দেখানো হয়। সে কুনালকে কল করতে থাকে, কিন্তু কুনাল তো এখনো তার কল রিসিভ করে না। সোফিয়া তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর একটা গ্লাসই ভেঙে ফেলে। তখনই সেখানে আভিরাজ আসে। সে এসেই সোফিয়াকে বলে যে সে তার সাথে কথা বলতে চায়, কিন্তু সোফিয়া তখন তার পেশেন্স হারিয়ে ফেলেছিল। এর জন্য সে আভিরাজকে অনেক কথা শোনাতে থাকে। সে বলতে থাকে যে তার কোম্পানি তার হাত থেকে চলে যাচ্ছে, আর এইদিকে সে আভিরাজের সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু সে তো শুধু তাকে ইগনোরই করছে। তাছাড়া সে ভেবেছিল যে আভিরাজ তার উপর আয়েশার জন্য রাগ করেছে, কিন্তু এখন সে আয়েশার সাথে কি করছে। আসলে তার আগেই বোঝা উচিত ছিল যে আভিরাজের মতো রাজা তো কোনো রাজকুমারীকেই ভালোবাসবে, তার মতো সাধারণ কারো সাথে তো কোনো ফিউচার সে দেখবে না। এর জন্য আভিরাজ শুধু তার সাথে ব্লাফ গেম খেলছে। তাকে একবার দেখাচ্ছে যে সে তার প্রতি ইন্টারেস্টেড, আবার দেখাচ্ছে যে সে একদমই কেয়ার করে না। এসব কথা সোফিয়া লাগাতার বলতে থাকে। তখনই আভিরাজ তাকে একটু শান্ত করে বলে যে সে জানে যে আয়েশার ইনভিটেশন সে ক্যান্সেল করেছিল, আর সে তাকে আগে বিশ্বাস করেনি। এর জন্য সে সরি। আর একটা কথা, সে আয়েশার প্রতি ইন্টারেস্টেড না, সে আসলে কারো প্রতি ইন্টারেস্টেড না। সে এখানে আরো একটা কথা বলে যে সে তার লাইফে সোফিয়ার মতো কারো সাথে দেখা করেনি। এটা বলেই তারা তখন ইন্টিমেট হয়। এরপর থেকেই তারা 2 মাস যাবৎ তাদের কাজের মাঝে ইন্টিমেট রিলেশনশিপ কন্টিনিউ করতে থাকে, কখনো মহলের ছাদে, কখনো বা অন্য কোথাও। এভাবেই তাদের রিলেশন চলতে থাকে, আর এই ব্যাপারে মহলের প্রায় সবাই জানতো। এরপরই একদিন আভিরাজ সোফিয়াকে বলে যে সে তার সাথে নর্মাল কথা বলার জন্য ডিনারে যেতে চায়, যেখানে তারা শুধু তাদের লাইফ নিয়ে কথা বলবে, একে অপরকে জানবে, কিন্তু কাজ নিয়ে কোনো কথা বলবে না। সোফিয়াও তো তখন রাজি হয়ে যায়। এরপরই সোফিয়াকে রানী সাহেবা ডাকলে সে তার কাছে যায়। রানী সাহেবা তাকে বলে যে সে একটি সিদ্ধান্ত নিয়েছে, আর তা হলো যে তারা 3 দিন পর আভিরাজের রাজ তিলক পরিয়ে দিবে, তার রাজ্য অভিষেকের অনুষ্ঠান করবে। এই কথা শুনে তো সোফিয়া তাকে বলে যে 3 দিন পর তো তাদের প্রজেক্ট লঞ্চের ডেট, তারা এই ডেট পিছাতে পারবে না। তখন রানীও বলতে থাকে যে সেও তার ডেট পিছাতে পারবে না। তখনই সোফিয়ার মাথায় একটা বুদ্ধি আসে, আর সে রানীকে বলে যে তাহলে তারা তো একই দিনে 2টি কাজ করতে পারে। তখনই রানী বলে যে ঠিক আছে, এতে তার কোনো আপত্তি নেই, কিন্তু এই ব্যাপারে সোফিয়াকে আভিরাজকে জানাতে হবে। এরপরে আমরা দেখি কুনাল এসেছিল, তাই সোফিয়া তার সাথে কথা বলতে যায় এবং তাকে আগের কথার জন্য সরি বলে, আর এটাও বলে যে তাদের মধ্যে অনেকদিন কোনো কথা হয় না, তাই কুনাল কি প্রজেক্ট লঞ্চের পর তার সাথে ডিনারে যাবে। কুনালও তখন তাকে মাফ করে দেয় আর বলে যে ঠিক আছে, সে যাবে তার সাথে ডিনারে। কিন্তু সোফিয়া তখন চলে গেলে কুনালের কাছে সেই সামিরার কল আসে, আর সে তাকে জানায় যে কুনালের আলাদা প্রজেক্টের জন্য সে ফান্ডিং রেডি করে ফেলেছে। তখন কুনাল তাকে বলে যে সে এখন এখান থেকে আসতে পারবে না, কারণ তার আলাদা করে শুরু করার বিষয়টা সে এখনো সোফিয়াকে জানাতে পারেনি। এই বলেই সে কল কেটে দেয়। অর্থাৎ কুনাল এখনো বুঝতে পারছে না যে সে আসলে কি করবে। এরপরে আমাদেরকে রাজা ধন্দি এবং রানী সাহেবাকে দেখানো হয়। আসলে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু রানী সাহেবা আজ রাজা ধন্দিকে বলে যে তাদের ব্যাপারে আভিরাজ জানলে অনেক কষ্ট পাবে। বুঝুন এই রাজ পরিবারের অবস্থাটা কি। যাক, তো সে বলতে থাকে সে আভিরাজকে আর কষ্ট দিতে চায় না, এজন্য তাদের সম্পর্ক এখানেই শেষ করতে হবে। কিন্তু রাজা ধন্দি তো এটা করতে চাচ্ছিল না, কিন্তু তার কাছে করারও কিছুই ছিল না, তাই সে রানীর সিদ্ধান্ত মেনে নিয়ে চলে যায়। এরপর দেখানো হয় আভিরাজ এবং সোফিয়া ডিনারের জন্য দেখা করে, কিন্তু সেখানে গিয়ে সোফিয়া আভিরাজকে তার রাজ্য অভিষেকের ব্যাপারে জানায় আর বলে যে সেই দিন তাদের লঞ্চ ডেটও। তখনই আভিরাজ তো অনেক রেগে যায় আর বলে যে সে কোনো রাজ্য অভিষেক করতে চায় না, সে এখনো রেডি না এই দায়িত্ব নেওয়ার জন্য, আর এটা করলে তার লাইফের উপর নিজের কোনো কন্ট্রোল থাকবে না। এই বলেই তো সে অনেক বেশি প্যানিক করতে থাকে। তখনই তাকে এই অবস্থায় দেখে সোফিয়া বলে যে ঠিক আছে, সে যেহেতু যাচ্ছে না তাহলে সে অন্য কোনো ব্যবস্থা করে নিবে। তখনই আভিরাজ তাকে বলে যে তার রাজ্য অভিষেক না হলে তো সোফিয়ার ওই দিনে লঞ্চও হবে না। সোফিয়া তখন তাকে বলে যে শুনতে উইয়ার্ড লাগলেও সে 3 দিন পরই লঞ্চ করতে চায়।
কারণ 3 দিন পর তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী। সে এত বছর এই দিন থেকেই তার জীবনের নতুন শুরু করতে চেয়েছে, তাই সে লঞ্চ ডেট পিছাতে পারবে না। এই কথা শুনে তো আভিরাজ সোফিয়াকে বলে যে যেহেতু এটা সোফিয়ার জন্য এত বেশি ইম্পর্টেন্ট, তাই সে সেই দিন রাজ্য অভিষেক করবে, যদিও এটা শুধুমাত্র একটা ফর্মালিটি। সে একটু ওভার রিয়াক্ট করে ফেলেছে। তো আভিরাজ রাজি হয়ে গেলে সোফিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় যে আভিরাজের রাজ্য অভিষেকের আগে তার গায়ে শাহী কাপড় পরানো হয়, কিন্তু যখন তাকে তার বাবার মুকুট পরাতে যাওয়া হয় তখনই তো আভিরাজ অনেক বেশি ঘাবড়ে যায়। আর তার মা অর্থাৎ রানী পদ্মজাকে বলে যে সে মুকুট কাল পরবে, আজ এই পর্যন্তই থাকুক। তাই তার মা তাকে আর জোর করে না। আর তখনই দেখানো হয় রানীর কাছে রাজা ধন্দির কল আসতে থাকে। সে তখন ফোনটি নিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। এরপরই রাজ্য অভিষেকের দিন চলে আসে। পুরো মোরপুর রাজ্যকে সাজিয়ে তোলা হয়। সেখানে আরো অনেক রাজরাজারাও আসতে শুরু করে। অনেক মিডিয়ার লোকেরা এসে সেখানে জমা হয়। সবাই তো অভিরাজের রাজ্য অভিষেক দেখার জন্য উৎফুল্ল ছিল। এরপরই আমরা সেখানে সোফিয়াকে দেখি। তার আজকে লঞ্চ ছিল, এর জন্য সে তার নানা নানির সাথে ভিডিও কলে কথা বলে আর তাদের থেকে আশীর্বাদ নিতে থাকে। তার সাথে সাথে নিজেও পুজো করে। এরপরই সে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তার জীবনের এই বড় দিনটি শুরু করার প্রস্তুতি নেয়। কিন্তু অন্যদিকে তো আভিরাজ অনেক বেশি ঘাবড়ে ছিল। তার শুধু বারবার তার বাবার কথাই মনে পড়তে থাকে। তার বাবা তাকে বেঁচে থাকতে বলেছিল যে একজন রাজার দায়িত্ব একাকিত্বকেও সাথে করে নিয়ে আসে। তখন আভিরাজ তার বাবাকে বলেছিল যে এর জন্য তাহলে সে কি তার পরিবারকে দূরে ঠেলে দিবে, কিন্তু তার বাবা এই প্রশ্নের কোনো উত্তর তাকে দিতে পারেনি। এরপরই দেখানো হয় সেখানে আয়েশা এবং রাজা ধন্দিও চলে আসে। আর তখনই রাজা ধন্দি রানী সাহেবার সাথে ফ্লার্ট করতে থাকে, যা দেখে রানী অনেক রেগে যায়, কারণ সে তাকে আগে এগুলো করতে মানা করে দিয়েছিল। তখনই রাজা ধন্দি তার সাথে অদ্ভুত আচরণ করতে থাকে। সে রানী সাহেবাকে বলতে থাকে যে সে তাকে আর কোনো কাজে মানা করতে পারবে না, কারণ সে তো এই মহলের মালিক হতে চলেছে। তার হবু মেয়ে জামাই হলো এই রাজ্যের রাজা। আসলে এটাই তার সব সময়ের প্ল্যান ছিল, আর এর জন্যই সে রানীকে হাত করতে চেয়েছিল। কিন্তু রানী এখন তার সত্যিটা জেনে গিয়ে তাকে বলে যে তার এই স্বপ্ন সে কখনোই পূরণ হতে দিবে না। কিন্তু রাজা ধন্দি তাকে বলে যে সে পারলে তাকে আটকে দেখাক। তো অন্যদিকে তখন আমাদেরকে আয়েশাকে দেখানো হয়। সে তো আভিরাজের সাথে দেখা করতে যায়। আভিরাজ তখন তাকে তার আর সোফিয়ার সম্পর্কের কথা জানায়। এই কথা শুনে আয়েশা বলে যে তার এতে কোনো সমস্যা নেই, কারণ এই সমস্ত অ্যাফেয়ারের কোনোই ভবিষ্যৎ হয় না, কিন্তু তার আর আভিরাজের ভবিষ্যৎ আছে। এই কথা শুনে তো আভিরাজ তাকে বলে যে সে তাকে বিয়ে করতে কেন চায়। এর উত্তরে আয়েশা বলে যে সে জানে আভিরাজ রাজ্যের কোনো দায়ভার নিতে চায় না, আর সেও এসব কিছু চায় না। তাই তাদের বিয়ে হলে আভিরাজ তার মতো এবং আয়েশা তার নিজের মতো করে লাইফ কাটাতে পারবে। এ কথা শুনে তো আভিরাজ খুবই অবাক হয়, কারণ সে আয়েশার এই গোলসের ব্যাপারে তো জানতোই না। তার কাছে এই ব্যাপারটা খুবই খারাপ লাগে। সে সময় আয়েশা সোফিয়ার কথা বলে যে সেও তার মতোই। তখনই আভিরাজ বলতে থাকে যে সে যেন তার সাথে সোফিয়ার তুলনা না করে, কারণ সোফিয়ার মাইন্ডসেট তার থেকে অনেক বেশি ভালো। এটা বলেই সে আয়েশাকে তাদের মহল থেকে চলে যেতে বলে। তো আভিরাজের থেকে এই হুকুম আসলে তো রাজা ধন্দি তখন অনেক ক্ষেপে যায়, কারণ এতক্ষণ তো সে রানী সাহেবাকে হুমকি দিচ্ছিল, কিন্তু এখন রাজার আদেশ আসলে তাকে এখান থেকে চলে যেতেই হয়। এরপরই দেখানো হয় যে সেখানে আভিরাজের রাজ্য অভিষেক শুরু হয়ে যায়। সোফিয়া তো তার জন্য অনেক খুশি ছিল, কিন্তু সেই সময় সেখানে থাকা একজন জার্নালিস্ট সোফিয়ার সাথে দেখা করে এবং তাকে কুনালের তার কোম্পানি সুইচ করে সামিরার কোম্পানিতে জয়েন করার কথা জানায়। সোফিয়া তো এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কুনাল তাকে এই ব্যাপারে আগে কিছুই জানায়নি। এর জন্য সে সাথে সাথে কুনালের কাছে যায় আর তার কাছে এইটা নিয়ে জানতে চায় যে সে এমনটা কেন করছে। কুনাল তখন তাকে বলে যে সে অন্য কোম্পানিতে জয়েন করছে কারণ তারা তাকে মূল্য দেয়। সোফিয়া তো তাকে তার প্রাপ্য মূল্যটুকুই দেয় না। সোফিয়া তো এসব শুনে অনেক বেশি হার্ট হয়। তাছাড়া তখন জুবিনও তাকে কল করে বলে যে তারা সোফিয়াকে তার কোম্পানির সিইও পদ থেকে বাতিল করছে, আর এটা বোর্ডের সিদ্ধান্ত। এটা শুনে সোফিয়া তাকে বলতে থাকে যে সে তো সবকিছু ঠিকঠাকই করছে, তাহলে তারা এই সিদ্ধান্ত কেন নিল। জুবিন তখন বলে যে তাদের সোফিয়ার উপর আর ভরসা নেই। সোফিয়া তাদের এই প্রজেক্ট দিয়ে কোনো প্রফিট দিতে পারবে না, তাই তাদের হাতে করার কিছুই নেই। এই বলেই সে কল কেটে দেয়। সোফিয়া তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। তার এত বছর ধরে গড়ে তোলা কোম্পানি এক মুহূর্তে শেষ হয়ে গেল, তার আর করার কিছুই থাকলো না। এর জন্য সে তখনই সেই মহল ছেড়ে কোথাও চলে যেতে থাকে। এদিকে আভিরাজেরও তো রাজ্য অভিষেক হয়ে যায়, তাই রাতে সে সোফিয়াকে ডেকে পাঠায়, কিন্তু তাকে জানানো হয় যে সোফিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না।
এরপরই তাকে জানানো হয় যে তার ঘোড়া খান অসুস্থ ছিল, তবে এখন একটু সুস্থ হয়েছে। এ কথা শুনেই আভিরাজ খানের সাথে দেখা করতে যায়, আর তখনই সে তার বাবার রেখে যাওয়া একটা চিঠি পড়তে থাকে। সেখানে তার বাবা তার জন্য লিখেছিল যে সে চেয়েছিল আভিরাজ যেন রাজা হওয়ার পর এই চিঠিটি পায়, কারণ সে তাকে জানাতে চায় যে সে যখন তাকে বলেছিল যে রাজা হলে দায়িত্বের সাথে সাথে একাকিত্ব আসে, এই কথাটা সে ভুল বলেছিল। আসলে একটা মানুষকে কোনো কিছু হাসিল করার আগে তার ভালোবাসাকে হাসিল করতে হবে, কারণ ভালোবাসা ছাড়া মানুষ অনেক দুর্বল হয়ে পড়ে। তাই সেও তার জীবনে ভালোবাসাকে খুঁজে নিয়েছিল, আর তার ভালোবাসার নাম হলো মরিস। এইটা জানতে পেরে তো আভিরাজ অনেক বেশি অবাক হয়ে যায়। যাক, এরপর দেখা যায় আভিরাজ যখন ঘুম থেকে উঠে তখনই সে জানতে পারে যে সোফিয়া মহল থেকে চলে গেছে। এই কথা শুনে তো আভিরাজ প্রচন্ড শকড হয়ে যায়। সে তো বারবার সোফিয়াকে কল করতে থাকে, কিন্তু তার এত কলের পরেও সোফিয়া তো তার কলই রিসিভ করছিল না। আর তখন আমরা দেখতে পাই যে সোফিয়ার মন অনেক বেশি খারাপ ছিল, এজন্য সে কারো সাথেই সেভাবে কথা বলছিল না। সে একটু নিজের মতো করে সময় কাটাতে চাচ্ছিল, তাই সে ইচ্ছে করেই আভিরাজের কল অ্যাভয়েড করে। এদিকে সোফিয়াকে কলে না পেয়ে তো আভিরাজ অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে তো বুঝতে পারছিল না যে হঠাৎ করে সোফিয়ার কি হলো। সে তো কোনোভাবেই তার কাজে মনোযোগ দিতে পারছিল না। সে অনেক বেশি অস্থির হয়ে পড়ে। অন্যদিকে আমরা আভিরাজের মাকে দেখি যে ফোনে কিছু একটা দেখছিল। আসলে তার সেই বয়ফ্রেন্ড তাকে টেক্সট পাঠিয়েছে, ওই যে সেই মিস্টার শ্রফ। সে তাকে মুম্বাই যাওয়ার জন্য বলতে থাকে, আর এই টেক্সট দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় আভিরাজ তার মায়ের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি আসলেই খুশি আছে। সে তো কত বছর ধরে একা, তার কি সবকিছু ভালো লাগে নাকি সে অনেক কষ্টে আছে। সে চাইলে তাকে সবকিছু খুলে বলতে পারে। ছেলের কাছ থেকে এসব শুনে তার মা তো এটা চিন্তা করতে শুরু করে দেয় যে হঠাৎ করে তার ছেলের আবার কি হলো, সে এসব কেন বলছে। কখনো তো তার ছেলে এসব নিয়ে চিন্তা করেনি। তখন আভিরাজ তার মাকে বলে যে সে তার বাবার চিঠি পেয়েছে, যেখান থেকে সে জানতে পেরেছে যে তার বাবা মরিসকে ভালোবাসতো, আর সেই মরিসের নামেই বাবা তার ধন সম্পদ রেখে গেছে। যাক, তো আভিরাজ এবার চিঠিটা তার মাকে দেখায়। সে তো ভেবেছিল তার মা হয়তো এগুলো কিছুই জানে না। এ কারণে আভিরাজের তার মায়ের জন্য বেশ কষ্ট হতে থাকে, তাই সে তার মাকে কনসোল করার ট্রাই করছিল। কিন্তু দেখা যায় তার মা তো সবকিছু অনেক আগে থেকেই জানতো, যেটা তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বোঝা যায়। যাক, তো এরপর সে আভিরাজকে বলে সে কিছুক্ষণ একা থাকতে চায়। এ বলে সে তাকে চিঠিটা ফেরত দেয়। আভিরাজ তো তার মার এই শান্ত রিয়াকশনে খুবই অবাক হয়ে যায়, তাই কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। তখনই কিছুটা দূরে গিয়ে রানী পদ্মজা তার পাস্টের কিছু কথা মনে করতে থাকে। দেখা যায় বিয়ের আগের সাক্ষাৎকারেই রাজা রানীকে বলে দিয়েছিল যে সে আসলে একজন গে, তাই সে কখনোই তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে পারবে না। রাজা আসলে নিজ থেকেই রানীকে এই বিষয়টা জানাতে চেয়েছিল, কিন্তু এটা নিয়ে তো রানীর কোনো সমস্যা ছিল না। সে শুধু বলেছিল যে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো। এই কথা শুনে রাজাও অনেক বেশি খুশি হয়ে যায়। তাই তারা দুজন মিলে সেদিন ডিসিশন নিয়েছিল যে তারা দুজন দুনিয়ার সামনে দেখাবে যে তারা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু তাদের ভেতরে হাজবেন্ড ওয়াইফের কোনো সম্পর্কই থাকবে না। তারা দুজন শুধুমাত্র ভালো বন্ধু হয়েই তাদের লাইফ লিড করবে। তো পদ্মজা এই শর্ত মেনে নেওয়ার কারণেই তাদের দুজনের বিয়ে হয়েছিল। আর রানীর জীবনে সত্যিকারের ভালোবাসার অভাব ছিল, এজন্যই হয়তো সে এত মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। যাক, এরপরই দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। সেখানে আমরা জুবিনকে দেখি। সে আভিরাজের সাথে ভিডিও কলে কথা বলছিল, যেখানে আভিরাজ জুবিনকে জিজ্ঞেস করে যে সে এখন পর্যন্ত এটা বুঝে উঠতে পারছে না যে সোফিয়া কেন এই জবটা কুইট করলো। সে তো এই জবের জন্য অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি যোগ্য। এতে জুবিন বলে আজকালের মধ্যে এটা নিউজ পেপারে চলে আসবে যে সোফিয়া আসলে জব কুইট করেনি, তাকে ফায়ার করা হয়েছে। এই কথা শুনে তো আভিরাজ অনেক বেশি শকড হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। সোফিয়ার মতো এত যোগ্য একজন সিইও কে কিভাবে ফায়ার করা হয়। তো এরপরই জুবিন বলে যে তার সম্পূর্ণ নতুন টিম রয়্যাল বিএনবি কে ভালোভাবে সামলাতে পারবে, তাই সে যেন চিন্তা না করে। জুবিন এটাও বলে যে সে চাইছে সোফিয়া চলে যাওয়ায় তার জায়গায় কৃষ্ণা এই প্রজেক্টটা সামলাবে, কিন্তু এই ব্যাপারটা তো আভিরাজের মোটেই পছন্দ হয় না, কারণ সে খুব ভালো করেই জানতো যে এই সম্পূর্ণ আইডিয়াটা সোফিয়ার। তাই সে চায় না এই কাজটা সোফিয়ার জায়গায় অন্য কেউ করুক। তাই জুবিনের এই প্রস্তাব শুনে তো আভিরাজ অনেক বেশি রেগে যায়। সে জুবিনকে বলে যে তার আগে সবকিছু ভালোভাবে বোঝা উচিত।
সে যে লোকগুলোকে হায়ার করেছে তারা কেউই কিন্তু এই প্রজেক্টের যোগ্য না। যদি কেউ যোগ্য হয়ে থাকে সেটা একমাত্র সোফিয়া। তাই সেই লোকগুলোর সাথে কাজ করতে চায় না, সোফিয়ার সাথে কাজ করতে চায়, না হলে সে তাদের সাথে কোনো কাজেই যাবে না। এসব শুনে জুবিন আভিরাজকে বলে সে আসলে চেয়েছিল যে সোফিয়ার পরে কুনাল এই কোম্পানির সিইও হবে, কিন্তু কুনাল তো সামিরার ওখানে শিফট হয়ে গেছে, এই জন্য তার কাছে এখন কোনো অপশনই নেই। তাই সে কীর্তনাকেই সিইও বানাতে চায়। তাছাড়া আভিরাজ কন্ট্রাক্টটা করবে জুবিনের কোম্পানির সাথে। এখানে সিইও কে হবে আর কে হবে না সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আভিরাজের কোনো প্রস্তাব থাকা উচিত না। আভিরাজ তো জুবিনের এই কথাতে আরো বেশি রেগে যায় আর জুবিনের এই প্রস্তাবকে সাথে সাথে না করে দেয়, কারণ সে কিছুতেই চাইছিল না সোফিয়ার করা কাজের মধ্যে অন্য কেউ ঢুকুক। এজন্য সে জুবিনের ডিল ক্যান্সেল করে দেয়। এটা শুনে জুবিন তো অভিরাজকে বলে সে অভিরাজের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিবে, কিন্তু অভিরাজ জুবিনের এই কথায় খুব একটা গুরুত্বই দেয় না। যাক, এরপরে অভিরাজ তাদের ঘোড়াশালায় যায়, যেখানে কিছু সময় পরই জিনি আসে। আভিরাজের তো মনটা বেশ খারাপ ছিল, তো জিনিকে দেখেই আভিরাজ তাকে ডাক দেয়, কিন্তু জিনি তো তার ডাকই শুনছিল না, যেটা দেখে আভিরাজ একটু অবাকই হয়। ঠিক তখনই সেখানে ডিগিও আসে আর সে আভিরাজের সাথে এসেই মারামারি করতে থাকে। আসলে আভিরাজ কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয় দিগ্বিজয় আর জিনি তার উপর অনেক রেগেছিল, কারণ এটার উপর তো তাদের ফিউচার ডিপেন্ড করছে। এই কন্ট্রাক্ট ক্যান্সেল করলে তাদের টাকা আসবে কোথা থেকে, মহলের এত এত এক্সপেন্স তারা কিভাবে বিয়ার করবে, এই সব কারণেই তারা অনেক রেগে যায়। যাই হোক, তো এই ফাইটের মাঝখানেই আভিরাজের কাছ থেকে তার বাবার চিঠিটা পড়ে যায় আর সেটা গিয়ে পড়ে জিনির হাতে। আভিরাজ তখন জিনির কাছ থেকে চিঠিটা কেড়ে নিতে চায়, কিন্তু সে কোনোভাবেই আভিরাজকে চিঠিটা দিতে চায় না। সে জোর করেই চিঠিটা পড়ে। তখনই জিনি আর ডিগি জানতে পারে যে তাদের বাবা আসলে একজন গে ছিল। তাদের বাবার তো ওই মরিস নামের লোকটার সাথেই সম্পর্ক ছিল। এই সব কিছু জানতে পেরে তারা দুজন তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারা তো এটাই ভাবছিল যে কেন এত বড় একটা রহস্য তাদের মা তাদের থেকে এত বছর ধরে লুকিয়ে গেছে। যাক, তো এরপরই তারা তিনজন বসে একে অপরের সিক্রেট শেয়ার করতে শুরু করে, কারণ আজ তারা তিন ভাই বোনই অনেক বেশি ভেঙে পড়েছিল। প্রথমে জিনি সবাইকে জানায় যে সে নিকিকে পছন্দ করে আর সে একজন লেসবিয়ান। তো এই কথা শুনে তো আভিরাজ বা ডিগি কেউ কিছুই বলে না, অথচ জিনি তো ভেবেছিল তারা হয়তো অনেক বেশি রিয়াক্ট করবে। তো এরপরই ডিগি সবাইকে বলে যে সেও তাদের কিছু বলতে চায়। এতে জিনি আর আভিরাজ তো ভাবে যে ডিগিও হয়তো বলবে যে সে একজন গে, তাই তারা বলে তারা তো এই বিষয়ে জানতো, তারা বুঝতেই পেরেছিল। কিন্তু তখনই ডিগি তাদেরকে থামিয়ে দেয় আর বলতে থাকে সে গে না, তার সিক্রেট অন্য কিছু, যা সে এতদিন যাবৎ তাদের সবার কাছ থেকে লুকিয়ে এসেছে। তবে আজ সে বলে যে তার কুকিং করা অনেক বেশি পছন্দ, এজন্য সে একটা কুকিং শোতেও পার্টিসিপেট করেছে আর সেখানে সে সেকেন্ড রাউন্ডে সিলেক্টও হয়ে গেছে, তাই সে অনেক বেশি খুশি। ডিগির এই সাকসেসের কথা শুনে তো আভিরাজ আর জিনি দুজনেই অনেক খুশি হয়ে যায়। তারা ডিগির এই কাজের জন্য তার অনেক প্রশংসাও করে। তারপরে আভিরাজ সবাইকে জানায় যে সে সোফিয়াকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু সে জানে না কেন হঠাৎ করে সোফিয়া হারিয়ে গেছে। সে তো সোফিয়াকে কল করেও পাচ্ছে না, তার তো অনেক বেশি চিন্তা হচ্ছে তার জন্য। তার এখন সোফিয়াকে খুব দরকার, সেই একমাত্র যে তাদেরকে এই বিপদ থেকে বের করতে পারবে। এজন্যই সে সিদ্ধান্ত নিয়েছে যে সে মুম্বাই যাবে সোফিয়ার সাথে দেখা করতে। সে সোফিয়ার কাছে মাফ চাইবে আর তাকে তার মনের কথা বলবে। এটা শুনে জিনি বলে নিকিও তো মুম্বাইতেই থাকে, তাহলে সেও নিকির সাথে দেখা করার জন্য মুম্বাই যাবে। তো তাদের এসব কথা শুনে ডিগি বলে ওঠে যে তারও তো সেকেন্ড রাউন্ড মুম্বাইতেই হবে, তারও তো মুম্বাই যাওয়া প্রয়োজন। তো এবার তারা তিনজন মিলেই সিদ্ধান্ত নেয় তারা এবার একসাথেই মুম্বাই যাবে। অন্যদিকে আমরা আভিরাজের মাকে দেখি, সেও তো মুম্বাই যাওয়ার জন্য রওনা হয়, কারণ তার তো সেই অ্যাক্টর মিস্টার শ্রফের সাথে দেখা করতে হবে, যার সাথে তার সম্পর্ক চলছে, কিন্তু সেই ব্যাপারে তার ছেলে মেয়ের কাউকেই জানায়নি। তো পরের দিন সকালেই আভিরাজ, ডিগি আর জিনি তারা তিনজন একসাথেই মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তবে তারা যে ফ্লাইটে ছিল সেম ফ্লাইটেই তাদের মাও উঠে পড়ে, কিন্তু তারা তাদের মাকে দেখতে পায় না। তখনই ফ্লাইটে তারা তিনজন জানতে পারে যে জুবিন তাদের উপর লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। জুবিনের কন্ট্রাক্ট মোতাবেক তারা যদি জুবিনের সাথে ডিল ক্যান্সেল করে তাহলে তাদের জুবিনের কোম্পানিকে 387 কোটি টাকা দিতে হবে। এর সাথে মতিবাগও জুবিনের কোম্পানির আন্ডারে চলে আসবে। এমনকি জুবিন এর মধ্যেই মতিবাগ সিলও করে ফেলেছে। এই সব কিছু দেখে শুনে তো আভিরাজ এখন অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে তো খুব ভালো করেই জানতো যে এই বিপদ থেকে এখন তাদেরকে একমাত্র সোফিয়াই বের করে আনতে পারবে, তাই সে সোফিয়াকে খুঁজে পাওয়ার জন্যই অপেক্ষা করতে থাকে।
অন্যদিকে আমরা সোফিয়াকে দেখি, যে পুরনো দিনের কথাগুলো মনে করছিল। দেখা যায় সোফিয়ার গ্র্যান্ডপা আসে আর তাকে বলতে থাকে যে নিউজ পেপারে নিউজ এসেছে যে আভিরাজ ও জুবিনের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছে। এদিকে আভিরাজ তার ভাই বোনকে নিয়ে মুম্বাই চলে আসে, যেখানে এসেই সে সোজা সোফিয়ার বাসায় চলে যায়। কিন্তু সেখানে গিয়েই সে জানতে পারে যে সোফিয়া তো তার বাসায় নেই। এরপরই সে কুনালের কাছে যায় আর তার কাছে সোফিয়ার কথা জিজ্ঞেস করে যে সোফিয়া কোথায়, তা কি সে জানে? কিন্তু কুনাল বলে না, সে তো সোফিয়া সম্পর্কে কিছুই জানে না। আভিরাজ তখন কুনালকে জিজ্ঞেস করে কাল পর্যন্ত তো তারা একটা টিম ছিল, তাহলে আজকে কি এমন হলো যে তারা কেউ কারো সম্পর্কে জানে না? এতে কুনাল বলে কাল থেকে আজ অবধি অনেক কিছু বদলে গেছে, যেটা সম্পর্কে হয়তো আভিরাজও জানে না। এতেই তো আভিরাজ বুঝতে পারে যে কুনাল আসলেই কিছু জানে না, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা রানী সাহেবাকে দেখি, সে সেই মিস্টার শ্রফের সাথে দেখা করতে মুম্বাই পৌঁছেই যায়। সেখানে তো রানীর জন্য একটা পার্টিরও আয়োজন করা হয়, যেটা দেখে রানী অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই সেখানে সবাই ছবি তুলতে থাকায় রানী কিছুটা আনকমফোর্টেবল ফিল করতে থাকে। সে তো কোনোভাবেই এত ফটো তোলার মাঝখানে এনজয় করতে পারছিল না, তাই সে সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে আমরা ডিগিকে দেখি, যে তার সেই কুকিং শোতে যেতে 10 মিনিট লেট করে ফেলে, এজন্য তাকে ভেতরেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। এদিকে ভেতরে ডিগির টিমমেট অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ ডিগি ভেতরে ঢোকার পারমিশন পেয়ে যায়, তাই সে দৌড়াতে দৌড়াতে তার পার্টনারের কাছে চলে যায়। শুরু হয় কম্পিটিশন, কিন্তু প্রচন্ড রাশের কারণে ডিগি আর তার পার্টনার তো সবকিছু ভুলিয়ে ফেলছিল। ডিগি তো ভেবেছিল যে সে কোনোভাবে কম্পিটিশনটা জিততেই পারবে না, কিন্তু ডিগির হাতে তো জাদু ছিল, তাই তারা সেই কুকিং শোটা জিতেই যায়। আর এটা শুনে তো তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। এবার তাদের আরো একটা কম্পিটিশন করতে হবে, আর এখানে জিততে পারলেই ডিগি আর তার পার্টনার চলে যেতে পারবে লন্ডন। সেখানেই তাদের ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশন হবে, যেটা শুনে ডিগি আর তার পার্টনার তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে তাদের নেক্সট রান্না কমপ্লিট করে ফেলে, যেটা টেস্ট করে জাজের তো অনেক বেশি ভালো লাগে, তাই দেখা যায় তারা তো এই কম্পিটিশনও জিতে যায়। এদিকে জিনি নিকির সাথে দেখা করতে তার বাসায় যায়, তখনই সে নিকির থেকে জানতে পারে যে সোফিয়া তার নানা নানির কাছে আছে। এরপরে জিনি আভিরাজকে কল করে আর তাকে সবকিছু খুলে বলে। আভিরাজ তখন জানতে পারে যে সোফিয়া যেখানে আছে সেই জায়গার নাম মাদুরাই, তাই সে দ্রুত সোফিয়ার কাছে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখি, যে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। সে তো বেশিরভাগ সময়ই মন খারাপ করে বসে থাকতো আর অনেক বেশি কান্নাকাটি করত, কারণ সে অনেক কষ্ট করেই তার একটা পজিশন বানিয়েছিল, কিন্তু সেটাও একেবারে শেষ হয়ে গেছে, যা সে কোনো মতেই মেনে নিতে পারছিল না। তার বাসার লোকেরা তো তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারছিল না। সে তো চিন্তা করছিল তার নিজের জন্যই সে সবকিছু হারিয়েছে, এ কারণে সে নিজেকেই অনেক বেশি দোষারোপ করতে থাকে। এটা দেখে সোফিয়ার নানি তাকে জিজ্ঞেস করে সে কি কোনোভাবে আভিরাজকে ভালোবেসে ফেলেছিল। সোফিয়া বলে হ্যাঁ, এজন্যই সে সবকিছু হারিয়েছে। সে তার কাজে গাফিলতি করেছে, যার জন্যই আজ তার এই পরিণতি। এসব ভেবে ভেবেই সোফিয়া অনেক বেশি কান্না করছিল। ঠিক তখনই তাদের দরজার বেল বেজে ওঠে। সোফিয়ার গ্র্যান্ডপা তখন দরজা খুলতেই সেখানে আভিরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে। সোফিয়াও তো তাকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। সে তো ভাবতেই পারেনি আভিরাজ তার জন্য এই পর্যন্ত চলে আসবে। তো এরপরে আভিরাজ সোফিয়াকে জিজ্ঞেস করে সে কেন সবকিছু ছেড়ে চলে আসলো। তখন সোফিয়া তাকে জানায় যে সে অনেক বেশি আপসেট ছিল যে তাকে তো তার কোম্পানির সিইও পদ থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। সে নিজেকে নিজেই বাঁচাতে পারেনি, তার সবকিছু হারিয়ে ফেলেছে। তারপরে আভিরাজ সোফিয়াকে সব কাহিনী খুলে বলে। সে তাকে বলে যে এখন মতিবাগের সোফিয়াকে দরকার। আভিরাজের মুখে এই কথা শুনে তো সোফিয়ার মনে হয় যে আভিরাজ হয়তো মতিবাগকে বাঁচাতেই সোফিয়ার কাছে এসেছে। তখন সে আভিরাজকে বলে যে মেয়েটা নিজেকে নিজে বাঁচাতে পারেনি সে আভিরাজকে কিভাবে বাঁচাবে, আর যেই মেয়েটার খোঁজে আভিরাজ এত দূর এসেছে সেই মেয়েটা এখন আর নেই। কিন্তু আভিরাজ বলে সে সোফিয়াকে অনেক বেশি ভালোবাসে আর সে তাকে ছাড়া থাকতেও পারবে না, এ কারণেই তো সে তার কাছে ছুটে এসেছে। সে সোফিয়াকে আরো বলে এমন কিছুই নেই যা সোফিয়া করতে পারবে না। সে জানে সোফিয়ার কোম্পানি তার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। এসব শুনে সোফিয়া বলে তার সবকিছু চলে গেছে, তার কাছে এখন কিচ্ছু নেই, তাই সে আর কিছুতে জড়াতে চায় না। তখন আভিরাজ তাকে বলে যে সে তো সোফিয়াকে ছেড়ে যেতে পারবে না, সে সোফিয়াকে একবার হারিয়েছে আর তাকে হারাতে চায় না। এই কথা শুনে তো সোফিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। সে আভিরাজকে জড়িয়ে ধরে আর তার সাথে মতিবাগে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। তখনই আভিরাজের কাছে পঙ্কজের কল আসে। সে তখন জানতে পারে জুবিনের লোকেরা তাদের মহল থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তারা অনেক আটকানোর চেষ্টা করলেও কিছুই সম্ভব হচ্ছে না।
এসব শোনার পরেও আভিরাজের তো কিছুই যায় আসে না, কারণ সে তার সোফিয়াকে পেয়ে গেছে আর সে জানে সোফিয়ার সাথে মিলে সে সবকিছু ঠিক করে ফেলবে। এরপরই সোফিয়া আভিরাজের সাথে মতিবাগে ফিরে আসে আর জুবিনের সাথে দেখা করে। এরপরই জুবিন আভিরাজকে যে লিগ্যাল নোটিশ দিয়েছিল সেটার ভেতর একটা লুপ হোল বের করে, যেখানে জুবিনকে সোফিয়াদের 41 দিন টাইম দিতে হবে যাতে তারা জুবিনের সব টাকা পে করতে পারে। এ কারণে জুবিনকে মতিবাগের সিল খুলে দিতে হয়। জুবিন তখন সোফিয়াকে বলে তার ট্যালেন্টের বাহবা দিতেই হয়, কয়েকদিনের মধ্যে সে লুপ হলো বের করে ফেলেছে। কিন্তু সে সোফিয়াকে খোঁচা দিয়ে বলে যে সে যত যাই করুক না কেন মতিবাগকে বাঁচাতে পারবে না। 41 দিন তো খুবই অল্প সময়, এর মাঝে এত টাকা তারা কোথায় পাবে? এতে সোফিয়া বলে যা কিছু হোক এবার সে পিছপা হবে না, যেভাবেই হোক সে 387 কোটি টাকা ম্যানেজ করেই ফেলবে। এরপরই সোফিয়া ফিরে আসে আর আভিরাজের সাথে মিলে প্ল্যান করে যে তারা একটা ফ্যাশন শো করবে, যেখানে তারা আভিরাজদের বাসায় যে অ্যাস্থেটিক জুয়েলারিগুলো আছে সেগুলো অকশনে দিবে। তাই অকশনের কারণে তাদের হাতে অনেক টাকা আসবে আর তারা খুব সহজেই তাদের ধারও পরিশোধ করতে পারবে, কারণ সেই সব জুয়েলারির দাম অনেক বেশি। এরপরে আভিরাজ আর সোফিয়া এই কাজে লেগে পড়ে যাতে তারা খুব দ্রুতই সব টাকা এক জায়গায় করতে পারে। ঠিক তখনই তাদের কাছে জুবিনের একটা নোটিশ আসে, যেখানে লেখা ছিল যে তারা এই ফ্যাশন শো করতে পারবে না। নোটিশ পেয়ে তো সবাই অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কিন্তু সোফিয়া সবাইকে বোঝায় যে এটা নিয়ে ভাবনার কিছু নেই, জুবিন আসলে তাদেরকে ভয় দেখাতে এটা করেছে। তবে এখন তাদেরকে ভয় পেলে চলবে না, তাদেরকে সাহস নিয়ে সামনে এগোতে হবে, না হলে মতিবাগ তাদের কাছ থেকে চলে যাবে। মতিবাগকে বাঁচাতে হলে তাদেরকে পিছপা হলে চলবে না। এদিকে আভিরাজের মা তো তার বাচ্চাদের এমন বিপদ দেখতেই পারছে না, তাই সে মরিসের সাথে দেখা করতে যায়। সে মরিসের কাছে রিকোয়েস্ট করে যে সে যেই টাকাগুলো পেয়েছে সেগুলো যেন ফিরিয়ে দেয়, কারণ তার বাচ্চাদের টাকাগুলো এখন খুবই দরকার। কিন্তু মরিস তো টাকা ফেরত দিতে চায় না। তখন আসলে পদ্মজারও কিছু বলার ছিল না। সে সময় মরিস তাকে জানায় যে সে রাজা আর তার প্রেমের বিষয়ে একটা বই লিখবে, কিন্তু পদ্মজা তাকে এটা করতে নিষেধ করে, কারণ সবাই যদি জানতে পারে যে তার হাজবেন্ড একজন গে ছিল তখন সবাই তাকে নিয়ে ছিছি করবে, তার বাচ্চাদেরকেও অনেক অপমান সহ্য করতে হবে, যা সে কখনোই চায় না। এতে মরিস তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সে বইতে তার আর বাচ্চাদের বিষয়ে কিছুই লিখবে না, আর এমন ভাবে বই লিখবে যাতে তাদের কোনো সমস্যায় পড়তে না হয়। অন্যদিকে আমরা দেখি সোফিয়া আর তার টিমমেটরা একসাথে ফ্যাশন শোর প্রস্তুতি নিচ্ছে। এগুলোর মধ্যে জিনি তো অনেক বেশি আপসেট ছিল, কারণ সে জানতে পেরেছিল তার বাবা মহলের যে সাইটটা তাকে দিয়েছিল সেই সাইট সম্পূর্ণ নষ্ট। এজন্য সে তার বাবার উপর অনেক বেশি রেগে যায়। তার বাবা মহলের ভালো সাইটগুলো তার ভাইদের দিয়েছে আর সবচেয়ে নষ্ট সাইট তাকে দিয়েছে। যাক, তো রাতে ফ্যাশন শো শুরু হয়, যেখানে রয়্যাল ফ্যামিলির সবাই সহ রয়্যাল স্টাফরাও ফ্যাশন শোতে ওয়াক করে। আর দেখা যায় এই শোটা বেশ ভালোভাবে যায়, কিন্তু যিনি তার পরিবারের সবার উপর অনেক রেগেছিল, তাই সে এই শোতে পার্টিসিপেটই করে না। তবে সোফিয়া অনেক খুশি হয়, কারণ এই শোর কারণে তাদের কাছে অনেক টাকা চলে এসেছিল। এরপর তারা সবাই মিলে টাকা কাউন্ট করতে বসে, তবে তখন তারা দেখে যে সেখানে তো টাকার পরিমাণ কম আছে। এতে তো সোফিয়া অনেক চিন্তায় পড়ে যায়। তখনই তার কাছে মরিসের একটা লেটার আসে, যেখানে মরিস লিখেছে সে রাজাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে চায় রাজার মহল সহি সালামতে থাকুক। এজন্য সে রাজার থেকে পাওয়া সব টাকা ফিরিয়ে দিচ্ছে যাতে বাচ্চারা এই মহলটাকে বাঁচাতে পারে। এই লেটারটা পেয়ে তো সোফিয়া আর আভিরাজ অনেক খুশি হয়ে যায়, কারণ তারা এবার মতিবাগকে বাঁচাতে পারবে। এরপরই তারা জুবিনের সব টাকা পরিশোধ করে মতিবাগকে সেভ করে নেয়। তখন সোফিয়া ডিসাইড করে সে একটা নতুন কোম্পানি দিবে, তাই সে পরদিনই নিউজ মিডিয়ার লোকেদেরকে ডেকে আনে। সেখানে সে আর আভিরাজ মিলে ইন্টারভিউ দেয়, যেখানে মিডিয়ার লোকেরা আভিরাজকে বিভিন্ন কোশ্চেন করতে থাকে। ঠিক সেই সময় তাদের কাছে একটা মেসেজ আসে, যেখান থেকে তারা জানতে পারে যে আভিরাজ আসলে রাজা আর রানীর আসল ছেলে না, সে আসলে রানীর নাজায়েজ বাচ্চা। এই কথা শুনেই তো আভিরাজ অনেক বেশি শকড হয়ে যায়, কারণ সে নিজেও এই বিষয়ে কিছুই জানতো না। এদিকে এগুলো শুনে তো রানী অনেক বেশি ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল মরিস এগুলো করেছে, কিন্তু সে যখন মরিসকে কল করে তখন সে জানতে পারে যে সে তো এগুলোর কিছুই করেনি। ঠিক সেই সময় রানীর কাছে আয়েশার বাবার একটা ভয়েস মেসেজ আসে, আর তখনই সে জানতে পারে যে সবকিছু আয়েশার বাবাই করেছে। অন্যদিকে আমরা আভিরাজকে দেখি যে এই সবকিছু জানার পর অনেক বেশি আপসেট ছিল। সে তো বুঝে উঠতে পারছিল না সে কি করবে। মিডিয়া তাকে ঘিরে ধরেছিল, এজন্য সে কাউকে কিচ্ছু না বলে
সোফিয়ার হাত ছেড়ে দিয়ে মতিবাগ থেকেই চলে যায়। আর এখানে এই গল্পের শেষ হয়, কিন্তু এখানে অনেকগুলো কোশ্চেন থেকে যায় যে আভিরাজের আসল বাবা তাহলে কে? আর আভিরাজ যদি রাজার আসল ছেলেই না হয়, তাহলে রাজা কেন তাকে পরবর্তী মহারাজার দায়িত্ব দিয়েছিল? এখন এই মহলেরই বা কি হবে? তাছাড়া সোফিয়ার সাথে তার সম্পর্কেরই বা ভবিষ্যৎ কি হবে? এই সব কিছু হয়তো আমরা এর পরবর্তী কোনো সিজনেই জানতে পারবো। সেটা যে কবে রিলিজ হবে সেটা তো এখনো শিওর না, তবে এর পরবর্তী সিজন যখনই আসবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।